আপনাদের সাথে যখন কথা বলছি, তখন হামে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। ৫০০টি শিশু মানে ৫০০টি ফুল, ৫০০টি পাখি। সে ৫০০টি ফুল আর পাখি চলে গেছে কোনো এক হ্যামিলনের বংশীবাদকের সাথে। আমাদের জন্য রেখে গেছে ৫০০ জন জীবনমৃত বাবা-মা আর ৫০০ বছরের গ্লানি। যে গ্লানি থেকে, যে অপরাধবোধ থেকে আমরা কোনোদিন বের হতে পারবো কিনা জানি না। এখন প্রিয় দর্শক, হাম কি বাংলাদেশে নতুন কোনো রোগ? না। একটা সময়ে বাংলাদেশে টিকাদানের হার ছিল খুবই কম। কিন্তু ইউনিসেফের সহযোগিতায় টিকাদানের ক্ষেত্রে বিপ্লব ঘটে গিয়েছিল বাংলাদেশে। আমরা প্রায় ভুলে গিয়েছিলাম হামে কিংবা ধনুষ্টঙ্কারে শিশুরা মারা যেতে পারে। পোলিও টিকার অভাবে পুরো জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে একটি শিশু, কিংবা ভিটামিন এর মতো একটা বিনামূল্যের ভিটামিনের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, কিংবা রাতকানা রোগে আক্রান্ত হতে পারে আমার কিংবা আপনার পরিচিত আদরের কোনো বাচ্চার। থ্যাঙ্কস টু মোহাম্মদ ইউনুস, এই শিশু হত্যাকারী বাংলাদেশে জন্ম নেয়া নীলকর সাহেবটি, এই শাইলকটি পরিকল্পনা করে আমাদের আবার সেই সব দিন মনে করিয়ে দিয়েছেন। সংবাদ মাধ্যমে আসা খবর অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি হাম রোগী এর আগে শনাক্ত হয়েছিল ২০০৫-এ। সেই সংখ্যা ছিল প্রায় ২৬,০০০-এর কাছাকাছি। এর কয়েক বছর পরেই বাংলাদেশে দায়িত্ব নেন শেখ হাসিনা এবং অন্য সবকিছুর মতো টিকাদান এবং শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে জিরো কম্প্রোমাইজ করা এই মানুষটি বাংলাদেশের শিশুদের রেখেছিলেন পরম আদরে, পরম নির্ভরতায়। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে ২০২৫ সালে দেশে হামের রোগী ছিল মাত্র ২৩২ জন। এর আগের বছরগুলোতেও খুব উল্লেখযোগ্য সংখ্যার মানুষ হামে আক্রান্ত হননি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর মতে ২০১৭-তে হামের সংক্রমণে ত্রিপুরা সম্প্রদায়ের ১০টি শিশুর মৃত্যু হয়, ২০১৮-তে ৬টি, ২০২০-এ বান্দরবানে মারা গিয়েছিল ৭টি শিশু। এমনকি কোভিডের পরে পুরো পৃথিবীর মতো বাংলাদেশেও যখন টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে, তখনও শেখ হাসিনা অন্তত ৮২% টিকা সবার জন্য নিশ্চিত করেছিলেন। কিন্তু ২০২৬ সালে এসে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। হামে আক্রান্ত হয়েছে সরকারি হিসেব মতেই ৬০,০০০-এরও বেশি মানুষ। আমরা জানি আসল সংখ্যাটা আসলে এর থেকে আরো অনেক বেশি। গড়ে প্রতিদিন ১১০০-র মতো মানুষ হামে আক্রান্ত হচ্ছেন এবং এর মধ্যে ৮১% হলো আমাদের শিশুরা। এখন প্রিয় দর্শক, আমি নিজেও একজন মা। আমি একটি শিশুর অভিভাবক। সন্তানের কিছুমাত্র অসুস্থতা, কিছুমাত্র অসুবিধা কি করে আমার বুকের ভেতরে গিয়ে লাগে আমি জানি। জানেন আপনারা সবাই। তাই হামে আক্রান্ত শিশুটি যখন প্রবল জ্বরের ঘোরে প্রলাপ বকে অজ্ঞান হয়ে যায়, শিশুটি যখন খেতে পারে না কিছু, কাঁদতে থাকে দিনমান, তখন সেই শিশুটিকে ভালো রাখার জন্য আমাদের বাবা-মা একদম সর্বস্ব বিলিয়ে দিতে, একদম যেকোনো কিছু করতে প্রস্তুত থাকেন। ঠিক এরকমই হয়েছে বাংলাদেশে হামে আক্রান্ত হওয়া আমাদের শিশুদের বাবা-মায়ের সাথে। হামের চিকিৎসার জন্য তারা জমি বিক্রি থেকে শুরু করে, পরিবার-পরিজনদের কাছ থেকে ধার নেয়া শুরু করে, এমনকি একজন অভিভাবক বলছিলেন তিনি তার শিশুর চিকিৎসার জন্য একদম স্থানীয় দোকান, যেই দোকান থেকে তিনি বাজার করছেন, সে স্থানীয় দোকানের কাছ থেকেও ধার করেছেন। এবং একই সাথে তারা ক্ষুদ্র ঋণ নিয়েছেন কিছু ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে। আমি যখন এই খবরটি পড়ছিলাম, তখন আমি আসলে মোহাম্মদ ইউনূসের খুশিতে চকচকে হয়ে যাওয়া চেহারাটা নিজের সামনে দেখতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল মোহাম্মদ ইউনূস এই খবরটি পড়ছেন এবং মনে, মনে ভাবছেন যে গ্রামীণ ব্যাংকের পরবর্তী ব্যবসা আসলে কি হতে পারে। আমি অন্তত কখনোই অবাক হব না যদি জানতে পারি এই যে চিকিৎসার জন্য ক্ষুদ্র ঋণ নেয়া পিতামাতা, তাদের মধ্যে কেউ যে আসলে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেননি সেই কথা আমি নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে বলতে পারছি না। তো তারা যখন এভাবে বিক্রি করছেন তাদের উপার্জনের শেষ সম্বলটুকু, এত কিছুর পরে কোনো শিশু ফিরে এসেছে ঘরে, কোনো শিশু ফিরে আসেনি। এরকম একটি ফেরত না আসা শিশু হলো ৯ মাসের শিশু সুরাইয়া। তার বাবা মোহাম্মদ আলম একজন আলোকচিত্রী শিল্পী।
মেয়ে কোনোভাবেই সুস্থ হচ্ছিল না দেখে তাকে আরেকটু ভালো চিকিৎসার আশায় নিয়ে এসেছিলেন চট্টগ্রাম শহরে। তার একটা মাত্র সম্বল ছিল তার ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে তিনি এবং তার পরিবার তার দিন যাপন করতেন। শিশুটি কোনোভাবেই ভালো হচ্ছিল না। চিকিৎসার জন্য তার শেষ সম্বল ক্যামেরাটিও বিক্রি করে দিয়েছিলেন তিনি, এবং তারপরেও শিশু সুরাইয়াকে বাঁচানো যায়নি। আকাশ বাতাস বিদীর্ণ করা কান্নায় সুরাইয়ার বাবা-মা তার মৃতদেহটিকে নিয়ে এসেছেন ঘরে। হামের টিকা যেখানে পাওয়া যেত বিনামূল্যে, সেখানে মোহাম্মদ ইউনূসের সীমাহীন লোভের কারণে পিতামাতারা পড়ছেন আরও অভাব-অনটনের খপ্পরে। অভিভাবকেরা জানাচ্ছেন, সরকারি হাসপাতালে সাধারণ চিকিৎসায় সব মিলিয়ে গড়ে ৩০ থেকে ৫০,০০০ টাকা খরচ হচ্ছে। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে গড়ে ৮০,০০০ থেকে ১.৫ লক্ষ টাকা, কখনো খুব জরুরি অবস্থার সৃষ্টি হলে সেখানে ৩ লক্ষ টাকারও বেশি ব্যয় হচ্ছে। একজন অভিভাবক জানাচ্ছেন, তার শিশুর অবস্থা এতটাই খারাপ, তাকে প্রতিদিন একটা করে ইনজেকশন দিতে হয় এবং সেই ইনজেকশন প্রতিটির খরচ হলো ১৫,০০০ টাকা। নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পিতামাতারা এই খরচটা যোগাবেন কোত্থেকে? আরেকজন পিতা জানাচ্ছেন, একটু ভালো চিকিৎসার আশায় চাকুরি ছেড়ে দিয়ে সন্তানকে তিনি ঢাকায় নিয়ে এসেছেন, কিন্তু সেই সন্তান বাঁচেনি। ফিরে গিয়ে সে চাকুরি পাবেন কিনা তিনি জানেন না। একজন গৃহকর্মী মা, তার ৩ টি সন্তান। হাম হওয়া সন্তানটি হাসপাতালের খাবার খেতে পারে না। সে একটু ফল খেতে চায়, একটু ভালো খাবার খেতে চায়। মা সেই শিশুকে এর থেকে ভালো খাবার দিতে পারেন না। সেই শিশুটির সাথে তার যে বাকি ২ ভাই-বোন আছে হাসপাতালে, তারাও আরেকটু ভালো খাবার খেতে চায়। কিন্তু মা তাদেরকে সেই ভালো খাবারটিও দিতে পারেন না। সেই মাটি তার যেখানে যে মাটি কাজ করেন, যেখানে সেই মাটি কাজ করেন, সেই গৃহকর্ত্রীর কাছ থেকে সেই অর্থ ধার করেছেন চিকিৎসার জন্য, এবং সেই মা বলছেন, "যদি দরকার পড়ে আমি আরো কিছু করব, আমি আরো অর্থ ধার নিব, কিন্তু আমার বাচ্চার চিকিৎসা আমি শেষ পর্যন্ত চালিয়ে যাব।" তারপর চিকিৎসকেরা বলছেন, এরকম একটা অবস্থায় বাবা-মারা যখন সবকিছু শেষ হয়ে যাবার পরেও চিকিৎসা করতে পারছেন না, চিকিৎসকেরা ভয় পাচ্ছেন খরচের কারণে অনেক বাবা-মা সন্তানদের হাসপাতালে আনছেন না। বাচ্চাটি হয়তো চিকিৎসা পেলে ভালো হয়ে যেত, কিংবা হতো না, জানার কোনো উপায় নেই। অথবা নিয়ে আসছেন একদম শেষ পর্যায়ে, যখন সবকিছুর বিনিময়ে বাচ্চাটিকে বাঁচানোর কোনো উপায় থাকে না। এই যে বাবা-মারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না, অনেকে বুঝতেও পারছেন না হাসপাতালে আসলে কখন আনতে হবে। এই বিষয়গুলো ঠিক করার দায়িত্ব কার ছিল? ছিল সরকারের। তো আমাদের এই বিএনপি সরকার আসলে করছে কি? আমরা ইতিমধ্যেই জেনেছি মোহাম্মদ ইউনূস নামের শিশু হত্যাকারী শাইলকটি লোভের জন্য কিভাবে বলি দিয়েছে আমাদের সন্তানদের। ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এই ২০শে মে সংবাদ সম্মেলন করে বলেছেন, টিকার ঘাটতি নিয়ে মোহাম্মদ ইউনূস এর সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৫ থেকে ৬ টি চিঠি পাঠিয়েছেন তারা, এবং বৈঠক হয়েছে ১০ টি, অন্তত ১০ টি। কিন্তু অবশ্যই মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন টিকা হবে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে, টেন্ডার বাণিজ্য হবে, নূরজাহান বেগমের এপিএস এর মাধ্যমে তারা আরো কোটি, কোটি অর্থ উপার্জন করবেন। তাই আমাদের সন্তানদের ঠান্ডা মাথায় হত্যা করতে তাদের একটা বারের জন্য তাদের বুকটা কেঁপে ওঠেনি। কিন্তু এখন তো আমরা অন্য একটা সরকারের অধীনে আছি। এই বিএনপি সরকার করছে কি? তারা প্রথম থেকেই হামের এই প্রাদুর্ভাবকে তুচ্ছ করে দেখাতে চেষ্টা করছিল। তারা দোষ দিয়েছে শেখ হাসিনার ওপর। যখনই শেখ হাসিনার উপর দোষ দিয়ে তারা আসলে হাস্যাস্পদ হয়েছে, তাদের এরকম অজুহাত কোনোভাবেই হালে পানি পায়নি, তখন তারা দোষ দিয়েছে আমাদের মায়ের। মায়েরা নাকি তাদের শিশুদের বুকের দুধ খাওয়ায়নি। সরকার আইসিইউ বাড়িয়েছে। কিন্তু আইসিইউ বাড়িয়ে লাভটা কি, যদি উপযুক্ত লোক না থাকে, যদি দক্ষ জনবল না থাকে, এই আইসিইউ এর দেখাশোনাটা করবে কারা?
তাছাড়া আম আরেকটা ব্যাপার হলো আমাদের শিশুদেরকে তো আইসিইউ পর্যন্ত যেতেই দেয়া যাবে না। আমাদের শিশুদেরকে তো আইসিইউতে যাবার আগেই বাঁচাতে হবে। এই যে পুরো প্রক্রিয়াতে কি কোনো রকমের কোনো সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে? হয়নি। পত্রিকাতে একজন বিশেষজ্ঞ যা বলেছেন সেটা হুবহু আপনাদের সাথে একটু বলি। সেই বিশেষজ্ঞটি বলছেন, এখনো হামের জন্য সরকারিভাবে পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল প্রকাশ করা হয়নি। ফলে উপজেলা হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল পর্যন্ত চিকিৎসকেরা সমন্বিত নির্দেশনা পাচ্ছেন না। এছাড়া শিশু মৃত্যুর কারণ বিশ্লেষণে কোনো ডেথ রিভিউ বা ক্লিনিক্যাল অডিটও হচ্ছে না। তাই একই ভুল বারবার হবার ঝুঁকি থাকছে। প্রিয় দর্শক, আপনারা কি চিন্তা করতে পারেন, একটি দেশে ৫০০টি শিশু মারা গেছে এবং হাম যেহেতু থামার কোনো লক্ষণ নেই, এই ৫০০টি শিশুর সংখ্যাটা আমরা ইতিমধ্যেই জানি। এই সংখ্যাটা আসলে ৫০০ থেকে অনেক বেশি এবং হাম যেহেতু থামছে না, এই সংখ্যাটা যে আসলে কোথায় গিয়ে ঠেকবে তা আমাদের জানা নেই। কিন্তু একেও সরকার যথেষ্ট জরুরি মনে করছে না। এরপরেও সরকার কোনো জরুরি অবস্থা জারি করছে না। এই যে আমাদের একজন তথাকথিত প্রধানমন্ত্রী আছেন, এই তথাকথিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কি হামে আক্রান্ত কোনো মৃত শিশুর পরিবারকে একটাবারের জন্যও দেখতে গেছেন? যাননি। তিনি নাটক দেখেছেন, তিনি সিনেমা দেখেছেন, তিনি তার স্ত্রীকে এবং সন্তানকে সাথে করে গাড়ি চালিয়েছেন। তিনি কদিন আগে যারা চলাফেরা করতে সম্পূর্ণ সক্ষম নন, তাদের জন্য যে একটা বিশেষ গাড়ি আছে, সেই গাড়ি চালিয়েছেন। আজকে দেখলাম তিনি কোনো একটা মেলায় গিয়ে একটি পিকআপ ট্রাক চালাচ্ছেন। তো তারেক রহমান, আপনি কি জানেন সেই যে ৫০০টি শিশু, সেই ৫০০টি মৃত শিশুর ৫০০টি জীবন মৃত পিতামাতা এখন কেমন আছে? আপনি কি বোঝেন যে পিকআপটা আপনি চালাচ্ছেন, সেরকম একটি পিকআপে করেই হয়তো তাদের কোনো বাবা-মা তাদের সেই সন্তানের লাশটি নিয়ে ঘরে গিয়েছিলেন? আপনি কি একবার এরকম একটি শিশুর লাশ বহনকারী গাড়ি চালাবেন? সেই গাড়িতে আপনার পাশে বসে থাকবে আপনার প্রিয়তমা স্ত্রী এবং প্রিয়তম সন্তান। করবেন কি আপনি? তারপর প্রিয় দর্শক, বাংলাদেশের এমনই দুর্ভাগ্য, হাং কিংবা নিউমোনিয়া থেকে কোনোভাবে পার হয়ে আসতে পারলে আমাদের ফুলের মতো শিশুগুলো, আমাদের পাখির মতো বাচ্চাগুলোকে নির্যাতন করা হবে, তাদেরকে ধর্ষণ করা হবে এবং তাদেরকে মেরে ফেলা হবে ধর্ষণের পরে। তাতেও এই সরকারের লোক দেখানো কিছু স্টান্টবাজি ছাড়া আসলে কিছুই এসে যাবে না। আপনাদেরকে একটা পরিসংখ্যান দেই। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামের একটি সংগঠন জানিয়েছে, জানুয়ারি ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত সারা দেশে অন্তত ১,৮৯০ জন শিশু ও কিশোরী নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৫৮০টি শিশু, হত্যা করা হয়েছে ৪৮৩ জনকে। যৌন নিপীড়নের শিকার হয়েছে অন্তত আরও ৩১৮টি বাচ্চা। এই যে সংখ্যাগুলো আপনারা শুনছেন, এগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, এগুলো একেকটি জীবন্ত মানুষ। অন্তত এগুলো একেকটি জীবন্ত শিশু ছিল, যে শিশুগুলো আমাদের সামনে তারা খেলতো, আমাদের সামনে তারা স্কুলে যেত। এই শিশুগুলো আমাদের শিশুদের মতোই দৌড়ে আসতো তাদের বাবা-মা ঘরে ফিরে এলে। এদের মধ্যে আছে ২য় শ্রেণীর ছাত্রী, তার নাম রামেসা। তাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে গত ১৯শে মে। পিতামাতারা পাশের ঘরে আবিষ্কার করেছেন তার ক্ষতবিক্ষত হয়ে যাওয়া দেহ। আছে ১৬ই মে ধর্ষণের পরে হত্যা করা মুন্সিগঞ্জের মেয়ে আসিয়া। আছে সিলেটের ৪ বছরের মেয়ে ফাহিমা আক্তার। ৪ই মে একই ভাগ্য বরণ করে মারা গিয়েছিল সে। তাকে ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আছে ব্রাহ্মণবাড়িয়ার ৬ বছরের শিশু নিশাত। চিপস কিনতে গিয়ে যেই মেয়েটি মরে গেল। তার বাবা সাদেক মিয়া বলছেন, ১.৫ মাস হলো বাচ্চাটা মারা গেছে। আমার ঘুম আসে না। ফেসবুকে যখন রামিসার ঘটনাটা দেখলাম, তখন ভাবলাম বাচ্চাটার বাবা মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। আমার মেয়েটাকে
শ্বাস-প্রশ্বাস বন্ধ করে, হাত-পা ভেঙে, নির্যাতন করে মারা হয়েছে। মামলা করার পরও এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি। আজ প্রায় ১.৫ মাস হলো চার্জশিট এখন পর্যন্ত দেয়নি। তো এই হলো আমাদের দেশে আমাদের শিশুদের অবস্থা। আপনারা যদি মনে করতে পারেন জুলাইয়ে জুলাই ২০২৪ এ আমরা প্রায়ই দেখতাম কিছু শিশু তারাও রাজপথে এসেছে। তারা কি যেন বলছে, আঙ্কেল আবু সাইদকে তারা এভাবে মেরে ফেলল। তারপর এসব শিশুদের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড ধরিয়ে দেয়া হয়েছিল। তারা করেছিল কি? সেই সময় যখন তাদের প্রয়োজন পড়েছে, তখন তারা আমাদের শিশুগুলোকে ব্যবহার করেছে তাদের জুলাই সন্ত্রাসকে বৈধতা দেওয়ার জন্য। অনেক মানুষ আছেন যারা খুব বেশি আগুপিছু না ভেবেই তারা দেখেছেন যে এতগুলো শিশু যখন বিচার চাইতে মাঠে নেমে এসেছে, তখন আসলেই নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। এখন আসলে শেখ হাসিনার বিচার করতে হবে। এতগুলো হত্যার বিচার যখন এই শিশুরা চাইছে, তখন নিশ্চিতভাবেই শেখ হাসিনা দায়ী। তারা আসলে বুঝতে পারেননি আমাদের শিশুরা মোহাম্মদ ইউনূস কিংবা জুলাই সন্ত্রাসী কিংবা জামাত বিএনপির কাছে শুধুমাত্রই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর একটি যন্ত্রাংশ, একটি অনুষঙ্গ মাত্র। তারা জুলাই যেরকম আমাদের শিশুদেরকে ব্যবহার করেছে, তারা আজকে ২০২৬ এসেও রামিসার মৃতদেহকে সামনে রেখে তারা বাংলাদেশে শরিয়া শাসন আনতে চায়। তারা দেখাতে চায় যে রামিসার মৃত্যুর জন্য, নিশাতের মৃত্যুর জন্য, এরকম আসিয়ার মৃত্যুর জন্য আসলে নাকি গণতন্ত্র দায়ী। তাই গণতন্ত্র নয়, তারা বাংলাদেশে শরিয়া আনতে চায়। তারা বারবার করে বলতে চায় যে শরিয়া ছাড়া নাকি এইসব ধর্ষণ কোনোভাবেই থামানো যাবে না। তারা আসলে বাংলাদেশ থেকে ধর্ষণ শব্দটাই মুছে দিতে চায়। কারণ আমরা জানি যেসব দেশে শরিয়া আছে সেখানে ধর্ষণ বলে কোনো শব্দ নেই, আছে অন্য একটা শব্দ জেনা করা। যেখানে ধর্ষণকারীকে আসলে ধর্ষণকারী না, যিনি ধর্ষিত হয়েছেন তাকে আসলে প্রমাণ করতে হয় যে ২ এর অধিক আ পুরুষ সেই ধর্ষণ হতে দেখেছেন। সেই সাক্ষ্য ছাড়া আসলে তারা ধর্ষণকেও গ্রহণ করে না। তারা বাংলাদেশকে, বাংলাদেশের শিশুদেরকে তারা এরকম অবস্থায় নিতে চায়, যেখানে বাংলাদেশের শিশুরা যখন ধর্ষিত হবে, নির্যাতিত হবে, যখন তারা মারা যাবে, সেই কথাটিও আমরা জানতে পারব না। তো এখন আমরা আসলে কি করতে পারি? আমরা দেখেছি যে হামে ২০২৬ এ পুরো পৃথিবীতে সর্বোচ্চ মৃত্যু হার হলো বাংলাদেশে। তার পরের মৃত্যুর সংখ্যা সম্ভবত ৩৭২ বা এরকম। সেটা হচ্ছে যুদ্ধ-বিধ্বস্ত সুদানে, এমনকি পাকিস্তানের মতো একটি দেশেও হামে এই বছরের মৃত্যুর সংখ্যা ৭১ কিংবা ৭২। তো বাংলাদেশে হাম একটা চ্যাম্পিয়ন একটা জায়গায় আছে। বাংলাদেশে হামে শিশু মৃত্যুতে চ্যাম্পিয়নশিপে চলে গেছে। বাংলাদেশে এখন চলছে শিশু ধর্ষণ এবং শিশু নির্যাতনের উৎসব। যে উৎসবকে কাজে লাগিয়ে আমাদের এই জুলাই সন্ত্রাসীরা, এই বিএনপি জামাতরা বাংলাদেশে শরিয়া আইনের জয়গান গাইতে চায়। এখন এর বিচার আমি আসলে কার কাছে চাইব? এই বিচার কি আমি আসলে চাইবো তারেক রহমানের কাছে? যে তারেক রহমান, যিনি ৫০০ শিশুর মৃত্যুতে কোনো রকম বিচলিত হন না, যিনি এইসব শিশু মৃত্যুকে পাশে রেখে তিনি তার দৈনন্দিন জীবন চালিয়ে যান। আমি কি এই বিচার চাইবো অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল তাদের কাছে? যারা আসলে নিজে এই মৃত্যুর জন্য সরাসরি দায়ী? আমি কি এই হত্যার বিচার চাইবো আর কারো কাছে, পৃথিবীর অন্য কারো কাছে, যেখানে পৃথিবীর বাকি দেশগুলো এক হয়ে, পশ্চিমা দেশগুলো এক হয়ে ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশের আজকে এই অবস্থা করেছে? এই বিচারটা আমি আসলে কার কাছে চাইবো? আমি জানি আমার মতো আপনারা ওই বিচারটা চাইবেন একটা মাত্র মানুষের কাছে, এবং সেই মানুষটি হলেন শেখ হাসিনা।
আমি কোনো রকমের কোনো পলিটিক্যাল কারেক্টনেসের ধার না ধারেই বলছি, এই বিচারটা করার জন্য বাংলাদেশে একজন মানুষই আছেন, তিনি হলেন শেখ হাসিনা। এই শেখ হাসিনা সবসময়ই সন্তানসম স্নেহ দিয়ে আগলে রেখেছেন আমাদের শিশুদেরকে। শেখ হাসিনা বাংলাদেশকে দেখেছেন তার পরিবারের মতো। পরিবারের ওপর একটা আঘাত এলে আমরা যেরকম সর্বস্ব দিয়ে সেই আঘাতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, শেখ হাসিনাও তার সর্বস্ব দিয়ে তিনি যতদিন বেঁচে আছেন এই মানুষগুলোর বিচার তিনি করে যাবেন, এইটুকু বিশ্বাস শেখ হাসিনার প্রতি আমার আছে, আমি জানি বাংলাদেশের কোটি কোটি মানুষের আছে। তাই আমি তারেক জিয়ার কাছে বিচার চাই না। তারেক রহমান তিনি আমাদেরকে ধন্য করেছেন রামেসার বাবাকে তিনি দেখতে গিয়ে। সেই বিচার নিতে গিয়ে আমি আরো দেখেছি জামাতের আমির তিনিও গেছেন রামেসার বাবাকে দেখতে। কিন্তু আমি জানি এইসব লোক দেখানো, এই স্টান্টবাজি তাদের ক্ষমতায় থাকার কিংবা ক্ষমতায় যাবার উপায় মাত্র। তাই এই বিচার আমি শেখ হাসিনা আপনার কাছে রেখে গেলাম। আপনি ফিরে আসুন বাংলাদেশে, এই প্রত্যেকটা অপরাধীকে গুণে গুণে বিচার করুন। আর এখনো যারা হামে মৃত্যু নিয়ে কিংবা এত এত নির্যাতনে মৃত্যু নিয়ে সবকিছু নিয়ে চোখ বন্ধ করে আছেন, যারা ফুল লতা পাতা নিয়ে আছেন, তাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে পানের জলে ভেসে। ভালো থাকবেন সবাই। বিদায়। জয় বাংলা।